ওই ইঁদুরের সত্য জানো তুমি? নীলা এতক্ষণ কোনো এক ঘরে থাকলেও এখন যেন বাস্তবে ফিরে এলো মিহালের কথাই। নীলা মিহালের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিহাল জানে তার বলা কথার নীলার বোধগম্য হলো না। সে গাছে গায়ে দিয়ে বসলো। হাত নাড়াতাড়া পারছে না, এমন অবস্থা তার। গাছে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। নীলাও মিহালকে সময় দিল, কিন্তু সে আন্দাজ করতে পেরেছে মিহাল ইরফানের কথা বলছে। তবুও সে সব সত্য জানতে চায়, তাও মিহালের মুখ থেকে। মিহাল চোখে মুখে বিরক্তিকর ভঙ্গিমা করে বলল, তোমার স্বামীর কথা বলছি, যে ইঁদুরের মতো দেখতে। নীলার কাশি উঠে পড়ল মিহালের কথা শুনে। ইরফানকে একদম ইঁদুর বানিয়ে দিল। বেশ হাসি পেল তার, কিন্তু এখন হাসা যাবে না, তাই নিজেকে সামলিয়ে নিল। মিহাল আবার বলতে শুরু করলো, আমি জানি আমার কথা তোমার ভালো লাগছে না। তোমার আদরের ইরফানকে আমি অপমান করছি, হয়তো তোমার সহ্য হচ্ছে না। কিন্তু বিশ্বাস করো নীলাঞ্জনা, ওই ইঁদুরকে পেলে আমি জ্যান্ত কবর দিয়ে দিতাম। তুমি জানো না ও কতটা নিচু মস্তিষ্কের। নীলার ঠোঁটেও তাচ্ছিল্যের হাসি ফুটল। তার থেকে ভালো আর কেই বা জানে যে ইরফান কতটা নিচু মস্তিষ্কের। সেই স্ট্রং বলে সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পেরেছে। আজ মাস খানেক হয়ে গেল, কিন্তু বাস্তবিক জীবনে সবাই এতটা স্ট্রং থাকতে পারে না। দিন শেষে নারীদেরকে দোষারোপ করা হয়, আর নারীদেরকে এইসব মুখ বুজে সহ্য করে সমাজে থাকতে হয়। কয়জন পারে স্ট্রং থাকতে? নীলা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপর গর্ববোধ না করে পারে না সে। কত সুন্দরভাবে এই বিষয়টি সে হ্যান্ডেল করেছিল। কিন্তু সে আর দ্বিতীয়বার চায় ইরফান বা তার বিষয়ে কিছু সামনে আসুক। এটা সে কখনোই চায় না। কিন্তু নিয়তির নির্মম পরিহাস বারবার তার সামনে তার ভয়ঙ্কর অতীত নিয়ে আসছে। মিহাল নীলার দিকে তাকালো। দেখলে মেয়েটা একদম নিঃসুপ হয়ে বসে আছে। মিহালের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল, কারণ তার জানা মতো মেয়েটি এতক্ষণে তেতে উঠে কথা, অথচ কিছু না বলে চুপ করে আছে। তার মানে কি ইরফান তার সাথেও কিছু করেছে? করতেই পারে। ইরফান প্যারিসে থাকাকালীন কত মেয়ের সাথে সম্পর্ক ছিল, এগুলো নীলা জানতে পারলে তো কষ্ট পাবে। কিন্তু মিহাল চাই না নীলা মিথ্যা জেনে জীবন কাটাক। আজকে তাকে সে যে করেই হোক নীলাকে সব সত্য বলতে হবে। নীলা কষ্ট পেলেও আজ সে সত্যি লুকানোর চেষ্টা করবে না। খানিকের কষ্টের কথা ভেবে সে নীলার গোটা জীবন নষ্ট করতে পারবে না। মিহাল এবার সোজা হয়ে বসলো। নীলার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি এখন যা বলবো হয়তো তোমার কাছে অবিশ্বাস্য লাগবে, অথবা বিশ্বাস করলে তোমার খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। আমি তোমার অন্ধকারের মাঝে রেখে দিতে চাই না। তাই তোমাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো ধৈর্য সহকারে শুনতে হবে। নীলাঞ্জনা, আমার দিকে তাকাও। নীলাঞ্জনার ডাক শুনতে নীলার ভেতরটা কেঁপে উঠল। সে এবার মিহালের দিকে তাকালো, নিজেকে প্রস্তুত করে নিল সত্যি শোনার জন্য। মিহাল শীতল কণ্ঠে বলল, বিশ্বাস করো আমায়, আমি যা বলতে চলেছি বিশ্বাস করবে। মিহালের চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে সায় দিল। মিহালের ঠোঁট বিশ্ব জয়ের হাসি ফুটে উঠে, এটা জেনে তার নীলাঞ্জনা তাকে বিশ্বাস করে। এতে করে তার সত্য বলতে সুবিধা হবে। ঘন ঘন শ্বাস নিয়ে বলতে শুরু করলো, কয়েক বছর আগের কথা। আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। আমাদের ইউনিভার্সিটির এক প্রফেসর ছিল যে ট্রান্সফার হয়েছে অন্য জায়গায়, তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। তখন এয়ারপোর্ট থেকে একজন যুবক বের হয়ে আসছিল। আমি ফোনে মুনভির সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম। হঠাৎ এয়ারপোর্ট থেকে লাগেজ সাথে নিয়ে বের হয়ে আসা যুবকটির সাথে ধাক্কা লাগে আমার, এবং আমার ফোন মাটিতে পড়ে যায়। মেজাজ গরম হয়ে যায় অনেক। পেছনে তাকাতেই যুবকটির চেহারা করে দেখতে পেলাম। খুব পরিচিত লাগলো। মস্তিষ্ক সজাগ হতেই মনে হলো আমার বড় মামার চেহারার সাথে হুবহু মিলে যায়। অবাক না হয়ে পারলাম না। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? যুবকটি হয়তো আমার এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবুও নিজেকে স্বাভাবিক করে আমার প্রশ্নের জবাব দিল, হ্যাঁ, আমি ইরফান মির্জা। আই এম কাম ফ্রম বাংলাদেশ। আমার ঠোঁট হাসি ফুটে উঠেছিল তখন। আমি কনফার্ম হয়ে গেলাম যে সে আমার মামাতো ভাই। বিশ্বাস করো, খুব আনন্দ লেগেছিল নিজের কোনো কাজিন ব্রাদারকে দেখতে পেয়ে। প্যারিসে থাকার কারণে কখনোই কোনো কাজিনদের সাথে আমার ভালো বন্ডিং থাকেনি। শুধুমাত্র অনলাইনে যা একটু যোগাযোগ হতো, তার ওপর
যখন এক কাজিন ভাইকে পেলাম তখন খুশি হয়ে গেলাম, কারণ অন্তত কারোর সাথে আড্ডা দিতে পারবো এবং বিশেষ করে মার সাথে মামাদের মিলন করিয়ে দিতে পারবো। যতই গম্ভীর ভাব নিয়ে চলাফেরা করে না কেন, আমারও ইচ্ছে করে অন্যদের মতো কাজিনদের সাথে একটু হলেও আড্ডা দিই। এই কারণে ইরফানকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না তাকে সত্য বললে সে বিশ্বাস করবে কিনা, অথবা তার যে একজন ফুপু আছে এই সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা। তবু মুখে হাসি নিয়ে নিজের হাত বাড়িয়ে দিলাম এবং বললাম, আই এম মিহাল খান, নাইস টু মিট ইউ ইরফান। আমার কথা শোনা মাত্র ইরফান চোখ থেকে চশমা ছড়িয়ে ফেললো এবং আমার হাতে হাত মিলালো। আমার দিকে কেমন জানি অদ্ভুতভাবে তাকিয়েছিল, যে সে জিনিসটা আমার বোধগম্য হয়নি। ইরফান আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাই এনি চান্স আপনার মায়ের নাম কি ইসরাতুল মিনা মির্জা? কথাটি বলেই ফোন বের করে আমাকে আমার মায়ের ছবি দেখাতে লাগলো। আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম, কারণ মায়ের কথা অনুযায়ী তার ব্যাপারে সেই পরিবারের কোনো ছোট সদস্য জানতো না। এসব ব্যাপার কেবলমাত্র কাজিনদের মধ্যে আমি জানতাম। তাই ইরফান বিষয়টা জানে দেখিয়ে অবাক না হয়ে পারলাম না, কিন্তু যতটা অবাক হয়েছিলাম তার থেকে বেশি খুশি হয়েছিলাম যে আমার মামাতো ভাই আমাকে চিনতে পেরেছে। তাই বেশি দেরি না করে ইরফানকে জড়িয়ে ধরেছিলাম এবং অনেকক্ষণ শক্ত করে জড়িয়ে ধরে থেকে খুশি হয়ে বলেছিলাম, হ্যাঁ ভাই, তুই আমার মামাতো ভাই। অবশেষে কোনো এক কাজিন পেলাম আমি। বয়সে কিন্তু তুই আমার থেকে ছোট, তাই তুই করে বললাম, রাগ করবি না। আর মির্জা বাড়ির সবাই কেমন আছে? আর তুই এই বিষয়ে জানলে কি করে? ছোটরা তো কেউ জানতো না এই বিষয়ে। আর তুই এখানে কি করে? ইরফান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আমি এখানে এসেছি স্কলারশিপ নিয়ে। আর হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে এবং আমি সত্যটা জানতে পেরেছি বাবার ডায়েরিটা পড়ে। নয়তো কেউই এই রহস্য বলতো না আমাদেরকে। যখন সত্য জানতে পারলাম তখনই প্যারিসে চলে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রথমে অনেক চিন্তায় ছিলাম, এত বড় দেশে কি করে ফুপুদের খুঁজবো। কিন্তু দেখো, ভাগ্যক্রমে তোমার সাথে দেখা হয়ে গেল। আসার সময় বাবার ডায়েরি থেকে ফুপুর ছবির একটা ছবি তুলে নিয়ে এসেছিলাম। ভাবলাম হয়তো এখানে এসে কাজে লাগবে। অথচ দেখো কত সহজেই তোমাকে খুঁজে পেলাম। ইরফানের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার মামাতো ভাই ও চাই তার বাবা ও ফুফুদের এক করে দিতে। আমি তোকে বললাম, আমাদের বয়সের পার্থক্য তেমন বেশি না, হয়তো 2-3 বছরের, তাই আমাকে তুই করেই ডাক। দিন শেষে তো আমরা মামাতো ফুফাতো ভাই, তাই না? আর ভালো করেছিস এখানে এসে। আমি আছি, তোর কোনো সমস্যা হলে আমাকে কল করবে। আর থাকছিস কোথায়? যদি কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে থাকিস অথবা হোস্টেল নিয়ে থাকিস তাহলে সেগুলো ক্যান্সেল করে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাক। ইরফান সঙ্গে সঙ্গেই মাথা নেড়ে উঠে এবং বলেছিল, না না, আমি এখনো ফুপুর সাথে দেখাও করার জন্য প্রস্তুত নই। আমি চাই ফুফু এবং বাবা চাচাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাক। তাই কিছুদিন এখান থেকে বাবা চাচাদের সাথে কথা বলে তাদের মত ভাব বুঝবো। কারণ এখন ফুপুর সাথে দেখা করলে আমি দুর্বল হয়ে যাব, ফুপু অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই সময় মতো সবকিছু করব, শুধু তুই পাশে থাকিস। আমি খুবই খুশি হয়ে বলেছিলাম, আমি অবশ্যই তোর পাশে থাকবো, কারণ আমি নিজেও চাই দুই পরিবারের মাঝে আবার মিলন ঘটুক। আর ভালো হয়েছে তোর সাথে প্রথম দিনে দেখা হয়েছে। এখন বল কোথায় যাবি, আমি তোকে পৌঁছে দিচ্ছি। ইরফান এক হাসি দিয়ে আমাকে তার ঠিকানা বলল। আমি মাটি থেকে নিজের ফোন উঠিয়ে তাকে নিজের গাড়িতে করে অ্যাপার্টমেন্টে পৌঁছে দিলাম এবং নিজ খরচে সেখানে যা যা প্রয়োজন সবকিছু ঠিক করে এসেছিলাম, যাতে তার কোনো অসুবিধা না হয়। বিশ্বাস করো, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। অবশেষে নিজের এক কাজিন পেয়েছি। ইরফানকে পৌঁছে দিয়ে বাড়ি আসার সময় মনভির সাথে সমস্ত কথা শেয়ার করি। সে নিজেও অনেক খুশি হয়েছিল, কিন্তু আমরা দুজন তখনই ভাবতে পারিনি এই খুশি আমাদের জন্য ক্ষণিকের ছিল। ইরফানকে নিয়ে পুরো প্যারিস শহর ঘুরতে লাগলাম আমি এবং মনভি। তাকে একটু বোরিং ফিল করাতাম না। ইউনিভার্সিটির সকল দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম, যাতে তারা ইউনিভার্সিটিতে কোনো সমস্যা না হয়। এমনকি তাকে বলেছিলাম পার্ট টাইম জব না করতে, যা টাকা লাগে আমি দিব, ভাইয়ের জন্য তো এটুকু করাই যায়। এভাবেই ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়। আমাদের দুজনের নয়, বরং আমাদের 3 জনের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছিল। আমার কাছে আমার ছোটবেলার বন্ধু মনভীর যতটা প্রাধান্য ছিল, ঠিক ইরফান ও ততটাই প্রাধান্যময় হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম 3 জন মিলে এখন 2 পরিবারকে মিলিয়ে দিব। কিন্তু যখনই তাকে বলতাম আই মায়ের সাথে দেখা করিয়ে দেই, সে সব সময় এড়িয়ে যেত এবং বলতো যে সে এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। আমিও ভাবতাম হয়তো এত বছর যেই ফুপুর অস্তিত্ব সম্পর্কে অজানা ছিল, সেই ফুপুর সাথে
দেখা করতে সময় লাগবে, তাই আমি নিজেও তাকে সময় দিলাম। এভাবেই সময় দিতে লাগলো দিনের পর দিন, মাস, এরপর মাসের পর বছরের পর বছর। তাকে যখনই বলতাম সে বলতো মির্জা পরিবারের সবাই এখনো ক্ষেপে আছে এবং সে ধীরে ধীরে একজন করে কনভিন্স করবে। আমি এবং মুনভি ভেবেছিলাম হয়তো এত বছরের মান অভিমান কাটাতে সময় লাগবে, তাই আমরাও তাকে সময় দিই এবং বলি ক্যারিয়ার ভালো করে করতে। মুনভি নিজের মতো ডাক্তারি কাজে ব্যস্ত থাকে এবং আমি আমার প্রফেসরের কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু কয়েক বছর যেতেই সে নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। অবশ্য তখন তার আসল রূপ আমি দেখতে পারিনি এবং তাকে বুঝতে পারিনি। একদিন শেষে আমাকে বলল, মনভীর বাবার কারণে নাকি আমার মা তার পরিবারের কাছ থেকে দূরে থেকেছে। মূলত মনভীর বাবা নাকি একদিক দিয়ে আমার বাবাকে ভুল বুঝিয়েছিল এবং আরেক দিক দিয়ে আমার মায়ের ভাইদেরকে ভুল বুঝিয়েছিল, যাতে কারোর সাথে কারোর বিয়ে না হয়। এবং যখন আবার বাবা মাকে নিয়ে পালিয়ে আসবে তখন দুই পরিবারের মাঝে ঝামেলা হবে। এই কারণে নাকি উনি এসব কাজ করিয়েছিলেন। আমি যখন বিশ্বাস করতে রাজি ছিলাম না তখন আমাকে অনেকগুলো মিথ্যে প্রমাণ দেখায়। যখন সে প্রমাণগুলো দেখিয়েছিল তখন আমার মনে হয়েছিল এগুলো সত্য, কিন্তু পরে যাচাই করে জানতে পারলাম সবকিছু মিথ্যে ছিল। এবং সে এটাও বলে মনভি নাকি চায় না আমার মা আর তার ভাইদের সাথে আবার এক হয়ে যাক। সে চায় না আমি আমার আরেক পরিবার ফিরে পাই। সে নাকি ইরফানকে ট্রেড দেয়। ইরফান মনভীর একটি ভয়েস রেকর্ড আমাকে শোনায়। মনভীর ভয়েস আমি খুব ভালো করে চিনি, তাই সে ভয়েস রেকর্ড শুনে আমি অনেক আঘাত পেয়েছিলাম। বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে এমন আঘাত আমি আশা করিনি। সঙ্গে সঙ্গে ইরফানকে নিয়ে মনভীর কাছে গিয়েছিলাম এবং কিছু না বলেই মনভীরকে থাপ্পড় দিয়েছিলাম, তাও তার হসপিটালে। এবং এতটুকুতেই থামেনি, আরও অনেক কথা বলে অপমান করেছিলাম। সেদিন সে চুপ ছিল এবং বলেছিল একদিন আমি আমার নিজের ভুল বুঝতে পারবো। তার সাথে আর ঝামেলা না করে আমি বাড়ি ফিরে এসেছিলাম। অনেক আঘাত পেয়েছিলাম সেদিন, না পেরে মায়ের কোলে মাথা রেখে অনেকক্ষণ কান্না করেছিলাম। ঠিক কত বছর পর কান্না করি আমার নিজেরও মনে নেই। মনভিকে মেরে সে যতটুকু কষ্ট এবং ব্যথা পেয়েছিল তার থেকে তীব্র ব্যথা এবং কষ্ট আমি পাচ্ছিলাম ভেতরে ভেতরে। মানতে পারছিলাম না প্রাণপ্রিয় বন্ধু আমাকে ধোঁকা দিচ্ছে। কেন জানি না বিশ্বাস করতে চাইল না মন। রাগের মাথায় তাকে অবিশ্বাস করে অপমান করলেও পরবর্তীতে যখন ঠান্ডা মাথায় হয়ে এলো তখন নিজের উপর রাগ উঠতে লাগলো। তখন মনে হলো একটাবার বিষয়টি যাচাই করে তারপর কিছু করা উচিত ছিল। কারণ মনভীর চোখ আমি খুব ভালো করে চিনি। এই চোখে কখনোই আমি মিথ্যা দেখিনি, কিন্তু ইরফান কখনোই আমার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতো না। সব সময় এদিক সেদিক তাকিয়ে কথা বলতো। তাই বুদ্ধি করে লোক লাগালাম ইরফানের পেছনে এবং বাংলাদেশেও লোক লাগালাম। তারপর সেই এলাকা থেকে জানতে পারলাম এখানে মনভীর বাবার কোনো দোষই ছিল না এবং মনভীর যে ভয়েস রেকর্ড ছিল সেটা মূলত ইরফানকে সে অন্য একটি কথা বলেছিল, কিন্তু এআই এর মাধ্যমে ইরফান ভয়েস চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু কাজগুলো আমি আড়ালে করতে পারিনি। ফলস্বরূপ ইরফান সবকিছু জানতে পেরে যায়। আমি তাকে সন্দেহ করছি এবং তার পেছনে লোক লাগিয়েছি এবং তার এদিককার পড়াশোনাও অলমোস্ট শেষ হওয়ার পথে। তাই সে এই সুযোগ বুঝে বাংলাদেশে চলে আসে। তার ফ্লাইটে যখন ল্যান্ড করে তার ঘন্টাখানেক পর আমি জানতে পারি সে প্যারিস ছেড়ে চলে গিয়েছে। তখনই আমি কনফার্ম হয়ে যাই এইসব ইরফানের চাল ছিল। তখন ইচ্ছে করেছিল সবকিছু ভাঙচুর করে ফেলতে। পাঞ্চিং ব্যাগের সেদিন ইচ্ছামতো ঘুষি দিয়েছিলাম। ইচ্ছে করেছিল হাত কেটে ফেলে দেই, যেই হাত দিয়ে আমি মনভিকে মেরেছিলাম। এরপর থেকে আমার আর মনভির বন্ধুত্বে একরকম দেওয়াল তৈরি হয়েছে। কিন্তু দেওয়ালের এক পাশে ঠিক সে যে রকম আমাকে এখনো বন্ধু মনে করে, আমিও ঠিক দেয়ালের বিপরীত পাশে দাঁড়িয়ে তাকে নিজের বন্ধু মনে করি। এবং আমার বিশ্বাস মনভি পারলে আমার জন্য জীবন দিয়ে দিবে, যেমনটা আমিও তার জন্য দিতে পারবো। এবং আমাদের এই গভীর বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না। কিন্তু আমি একটা জিনিসই জানি না, ইরফান কেন এই কাজগুলো করলো, এতে তার কী লাভ? এই প্রশ্নের উত্তর জানার জন্যই আমি তাকে খোঁজার জন্য উঠে পড়ে লাগি। চাইলে বাংলাদেশে গিয়ে তাকে তুলে আনতে পারি, কিন্তু এতে করে মার সাথে তার ভাইরা অভিমান করবে এবং আরও পারিবারিক সমস্যা দেখা দেবে। আমি চাইতাম না আমার প্রতিশোধের কারণে আমার মা কষ্ট পাক। এমনিতেই নিজের পরিবারের কাছ থেকে দূরে থেকে উনি অনেক কষ্ট পেয়ে এসেছে এতগুলো বছর। তাই আমাকে যা করার তা খুব ঠান্ডা মাথায় করতে হতো। হঠাৎ মনে পড়লো ইরফান সবসময় তার এক চাচাতো বোনের কথা আমার সামনে খুব বলতো, যার সাথে নাকি তার বিয়ে ঠিক হয়েছে। আমি যতবারই
তার কাছ থেকে তার চাচাতো বোনের নাম জিজ্ঞেস করতাম, সে সবসময় বলতো বিয়ের পর নাকি আমাকে বলবে। এমন ভাব করতো সে চাচাতো বোন নিয়ে অনেক পজেসিভ, অথবা তার চাচাতো বোনের সম্পর্কে আমি কিছু জানলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সব সময় সে এই বিষয় এড়িয়ে চলেছে এবং আমাকে সব সময় শুনিয়ে শুনিয়ে বলতো তার চাচাতো বোন নাকি তাকে অনেক ভালোবাসে, তার জন্য নাকি জীবন দিয়ে দিবে। আমি কখনোই বুঝতে পারিনি সে সব সময় নিজের চাচাতো বোনের প্রশংসা আমার সামনে কেন করতো। কিন্তু সব কিন্তু তবু সব সময় তার কথা শুনতাম। যখন সে এখান থেকে চলে গিয়েছিল আমাকে ধোঁকা দেবার পর তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তার প্রাণপ্রিয় চাচাতো বোনের মাধ্যমে প্রতিশোধ নিব। তারপর তোমার ব্যাপারে খোঁজ লাগাতে শুরু করি। সে আমাকে বলেছিল সে দেশে গেলেই বিয়ে করে ফেলবে। তাই লোক লাগিয়ে জানতে পারি তোমাদের বাড়িতে নাকি বিয়ে হচ্ছে। তখন বুঝতে অসুবিধা হয়নি যে তোমার আর ইরফানের বিয়ে ঠিক হয়েছে। আমি বিয়ে শেষ হবার জন্য অপেক্ষা করছিলাম। কখনোই তোমার নাম জানতে চাইনি, কারণ ইন্টারেস্ট ছিল না আমার। আমি ভেবেছিলাম যে করেই হোক তোমাকে প্যারিসে আনিয়ে ছাড়বো। প্রয়োজন পড়লে দুজনকে ফ্রি ভেকেশনের টিকিট পাঠিয়ে দেবো, অথবা দরকার পড়লে তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতাম। তবুও সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার মাধ্যমেই প্রতিশোধ নিব। তারপর জানতে পারলাম তুমি স্কলারশিপে এখানে আসছো, এবং এটাও জানতে পারলাম ইরফান তোমাকে এখানে আসতে দেবে না। সে কিছু লোকদের সাথে কন্ট্যাক্ট করেছে যাতে তার অ্যাক্সিডেন্ট হয় এবং তুমি এখানে না আসো। হয়তো সে চায় না তুমি এখানে এসে তারপরে যাওয়া কীর্তিকলাপের কথা জেনে যাও। তার জন্য এমনটা করেছিল সে। কিন্তু আমি অনেক অবাক হয়েছিলাম তার অ্যাক্সিডেন্ট হবার পরেও তুমি কি করে এভাবে চলে এলে, এবং এখানে আসার পর তো তোমার প্রেমে হাবুডুবু খেতেই ব্যস্ত। তাই আর কোনো প্রতিশোধ নিতে পারলাম না। শেষের কথাটা একটু দুঃখিত ভাব নিয়ে বলল এবং সমস্ত ঘটনা খুলে বলার পর এক বড় নিঃশ্বাস ছাড়ল। লীলার কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের ন্যায় মিহালের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে কোনো কল্পনার দেশে আছে। সব কথা একেবারে হজম হতে তার বেশ সময় লেগেছে। ইরফানের এতটা নিচে নামবে সে কখনো কল্পনা করতে পারেনি। তার সাথে ধোঁকা দিয়েছে, বিষয়টা সে মেনে নিতে পারলেও নিজের সাথে এবং ফুপুর সাথে ধোঁকাও দিয়েছে, বিষয়টা নীলার সহ্য হচ্ছে না। মিহালের ইরফানকে কি করতে ইচ্ছা করছে তা নীলা জানে না, কিন্তু তার নিজের এখন ইরফানকে খুন করতে ইচ্ছা করছে। রাগে দুঃখে কান্না চলে আসছে তার। পুরনো ক্ষত জাগ্রত হয়ে উঠছে তার। মনে হচ্ছে ইরফানের নাম শুনে সে নিজেকে সময় দিল স্বাভাবিক হওয়ার জন্য। মিহাল বুঝতে পারল না নীলার অবস্থা, তাই সেও নীলাকে আর কোনো সে মিহাল বুঝতে পারল নীলার অবস্থা, তাই সেও নীলাকে কোনো চাপ প্রয়োগ করলো না, বরং সময় দিল সামলে নেওয়ার জন্য নিজেকে। নীলা নিজেকে স্বাভাবিক করার পর মিহালের উদ্দেশ্যে বলল, ইরফানের কি আরও কোনো সত্যি আছে যেগুলো আমি জানি না? মিহাল হতাশা নিঃশ্বাস ছেড়ে বলল, আরেকটি জিনিস আছে যেটা জানলে হয়তো তুমি কষ্ট পাবে। নীলা ভাবলেশীন ভঙ্গিতে বলল, আমার কষ্টের কথা না ভেবে আমাকে সত্যি কথা বলুন। আমি সব সত্য শুনতে প্রস্তুত। আমি আছি আজকে। মিহাল নীলার দিকে তাকালো। নীলার চোখে না আছে কোনো ভয় আর না আছে কোনো দুঃখ, কিন্তু মিহাল স্পষ্ট দেখতে পেল নীলার চোখে জ্বলছে আগুন। হয়তো ইরফানের পরিবারের সাথে করা ছল চাতুরি তার পছন্দ হলো না, তাই হয়তো চোখে আগুন জ্বলছে। মিহাল বুঝে গেল এই মেয়েটা ঠিক কতটা স্ট্রং। আজকে যে কোনো সত্যি এই মেয়ের শুনতে রাজি। তাই সেও আর কোনো ভনিতা না করে বলতে লাগলো, ইরফানকে প্রায় একটি মেয়ের সাথে দেখতে পেতাম। ইরফানকে যখন জিজ্ঞেস করতাম সেও তখন বলতো ফ্রেন্ড। কিন্তু আমার সন্দেহ হয়, তাই খোঁজ নিয়ে দেখি সে শুধু একটি মেয়ে না, কয়েকটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিল কয়েকবার। কথাটি বলে মিহাল নীলার দিকে তাকালো, কিন্তু নীলার মুখশ্রীতে কোনো পরিবর্তন দেখা গেল না। সে কিছুটা অবাক হলো, তবুও আবার বলতে শুরু করলো, বিশেষ করে ইরফানকে আরশি নামক একটা মেয়ের সাথে দেখতে পেতাম। তারা সব সময় একসাথে থাকতো, বলতে গেলে এক অ্যাপার্টমেন্টেই থাকতো। প্রথম 1-2 মাস সেই মেয়েটিকে আমি দেখিনি ইরফানের আশেপাশে, কিন্তু ইরফান এখানে আসা 2-3 মাস পর প্রায় ইরফানকে দেখতাম সেই মেয়েটির সাথে ঘোরাঘুরি করতে। এভাবেই এক সময় দেখলাম তারা একই অ্যাপার্টমেন্টে থাকে। আমি এই বিষয়ে প্রথমে কখনোই মাথা ঘামাইনি, ভাবতাম যার যার লাইফ, যার যার চয়েস। কিন্তু বছর খানেক যাওয়ার পর সে সবসময় আমাকে বলল তার চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তখন তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এবং আমি তাকে বলেছিলাম কেন সে তার চাচাতো বোনকে ধোঁকা দিচ্ছে। তখন সে আমার সামনে ভালো সাজার নাটক করে বলেছিল এগুলো সে ভুল করে ফেলেছে, কিন্তু সে নাকি তার চাচাতো বোনকে ভালোবাসে, তাই সে দেশে গিয়ে তার চাচাতো বোনকে বিয়ে করবে। আর তারপরের কাহিনী তো তুমি জানোই, সে তোমাকে ধোঁকা দিয়ে দেশে চলে এলো। বলেই থামলো মিহাল।
নীলা এতক্ষণ নিশ্চুপ এবং শক্ত থাকলেও এখন তার চোখের কোণে পানি জমেছে। ইরফানের জন্য ইরফানের অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়া বিষয়টি জানার পর যতটা না কষ্ট লেগেছে তার থেকে বেশি কষ্ট লেগেছে নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে। পুরনো কথা আবার মনে পড়ে গিয়েছে। প্রথমে চোখে সামনে ভেসে উঠল নিজের বিয়ের পোশাকে পরা লোক, তারপর ভেসে উঠল ইরফান এবং আরশির চেহারা একসাথে, তাও বিয়ের পোশাকে। নীলার দম দিতে কষ্ট হলো। সেই দিন সে একটুও কাঁদেনি, বারবার নিজেকে বুঝিয়েছে সে প্রতারকদের জন্য চোখের পানি ফেলবে না, কিন্তু আজ সে নিজের চোখের পানি দিয়ে বোঝানোর সময় পর্যন্ত পায়নি। তাই হয়তো চোখ দিয়ে না চাইতো তার জল গড়িয়ে পড়ছে। মিহাল নীলাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটিকে চোখের পানি সে সহ্য করতে পারে না। এই মেয়েটির চোখের পানি দেখলে তার মনে হয় কেউ তার বুকে ছুরি চালাচ্ছে। নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে নীলার মাথায় হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলল, নীলাঞ্জনা, তুমি প্লিজ কেঁদো না। ওই জানোয়ার তোমার চোখের পানি ডিজার্ভ করে না। প্লিজ তার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিও না। নীলা থামলো না, বরং ফুপিয়ে কেঁদে উঠল। মনে হচ্ছে সে খুব কাছের মানুষ পেয়েছে যার সামনে এসে কাঁদলে তাকে দুর্বল লাগবে না, বরং তাকে শক্ত হতে আরো সাহায্য করবে। তাই তো সবার সামনে সবসময় শক্ত থাকলেও মিহাল তার সামনে আসলেই সে নরম হয়ে যায়। মিহাল বুঝতে পারছে না সে কি করে নীলাকে থামাবে। তার ইচ্ছে করছে নীলাকে বুকে জড়িয়ে কাঁদতে দিতে, কিন্তু তাদের মধ্যে এরকম কোনো হালাল সম্পর্ক নেই। তাই সে চাইলেও নীলাকে ছুতে পারবে না। সে চায় না তার স্পর্শ দিয়ে নীলাকে অপবিত্র করতে। লীলা কিছুক্ষণ কান্না করে নিজেকে থামালো, তারপর মিহালের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সে শুধু আপনাকে ঠকায়নি, সে আমাকেও ঠকিয়েছে। যেদিন আমাদের বিয়ে হবার কথা ছিল সেই দিন সে আরশিকে বিয়ে করে বাসায় প্রবেশ করেছিল। আরশি ছিল আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। দুজন মিলে আমাকে ধোঁকা দিয়েছে, তাও আমার নিজের বিয়ের দিন। যাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম এবং যাকে ছোটবেলা থেকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে এসেছিলাম, তারা দুজন মিলে একসাথে আমাকে ধোঁকা দিয়েছিল। তাই তো আমি এখানে চলে এসেছি বলে নীলা কাঁদতে লাগলো। মিহাল নীলার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। কি বলতে হবে অথবা কি প্রতিক্রিয়া করা উচিত তা ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে যার শুনলো সবকিছু মিথ্যা ছিল অথবা তার স্বপ্ন ছিল। নীলা আবার কাঁদতে লাগলো। আমার বিয়ের দিন যখন আমি ধোঁকা পেয়েছিলাম তখন আমি বিন্দু মাত্র কাঁদিনি। সেই দিনের পর থেকে প্যারিসে আসার আগ পর্যন্ত আমি এক ফোঁটাও চোখের পানি বিসর্জন দিইনি। কিন্তু জানি না কেন আপনি সামনে আসলেই আমি নরম হয়ে যাই। আমি তো এমনটা হতে চাই না। আমি তো শক্ত থাকতে চাই, ভুলে যেতে চাই আমি মানুষ, নিজের পাথর কিংবা রোবট বানাতে চাই। কিন্তু দিন শেষে তো আমিও মানুষ, আমারও তো কষ্ট হয়। আপনার সামনে কাঁদলে মনে হয় আপনি কখনোই আমাকে দুর্বল ভাববেন না, তাই না? তাই না চাইতেও আপনার সামনেই কেঁদে উঠি। কিন্তু আমি কাঁদতে চাই না। এই মির্জা কাঁদতে চায় না বলে নাক টেনে চোখ মুছে নিল। মিহালের খুশি হবার কথা এটা জেনে যে তার ভালোবাসার মানুষ বিবাহিত না, কিন্তু খুশি হবার বদলে সে দুঃখী, কারণ তার নীলাঞ্জনা অনেক কষ্ট পেয়েছে এবং এখন তার ইরফানের উপর রাগ আরো বেশি উঠছে। নীলার দিকে তাকিয়ে বলল, নীলা মির্জা কাদার জন্য নয়, বরং কাঁদানোর জন্য জন্ম নিয়েছে। নীলা মিহালের দিকে তাকালো, তার কান্নার পানিতে ভেজা ঠোঁটে হাসি ফুটে উঠল। মিহাল নীলার চোখে চোখ রেখে নীলাকে অবাক করে দিয়ে বলল, আমরা আজকেই বিয়ে করব। এটা আমার সর্বশেষ কথা এবং আমি তোমার আর কোনো কথা শুনতে পাচ্ছি না। চলবে? গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।